সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে ১ম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ শামির আল মামুন সাহেব। জানতে চেয়েছেন, স্যার, সাবেক দাগ থেকে হাল দাগ এবং হাল দাগ থেকে সাবেক দাগ করার কোনো ওয়েবসাইট আছে কিনা? এরকম কোনো ওয়েবসাইট আমার দৃষ্টিতে এখনো পড়ে নাই। বাকি আপনি আরো খুঁজে দেখতে পারেন, হয়তো থাকতেও পারে। আর আমরা যেভাবে করি সেটা হলো প্যান্টাগ্রাফের মাধ্যমে আপনি জিনিসগুলোকে করতে পারেন। একবারে হাতে নাতে করতে চাইলে অনেক সময় ট্রেসিং পেপারের মাধ্যমে পুরনো নকশা এবং পরবর্তী নকশা যদি আপনার কাছে থাকে, দাগগুলোর উপরে বসাইয়া এই দাগগুলো আবার অন্য দাগের উপর পেলে দেখা যায় যে একটা দাগ ভেঙে কয়টা দাগ হইছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন আলামিন সাঈদ সাহেব জানতে চেয়েছেন, এক কড়া কয় কাঠা? অর্থাৎ এক কড়ায় কয় কাঠা? এই কথাটা আপনি বের করতে চেয়েছেন। তো প্রথমত এক কড়ায় কয় শতাংশ এই কথা বের করেন। আমরা জানি যে এটা একটু পার্থক্য আছে। অনেক সময় সারা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় এক কড়ায় ধরে ১.৫% অর্থাৎ ১.৫%। এখন এই ১.৫ কে যদি আপনি ১.৬৫ দ্বারা ভাগ করেন, যেহেতু ১.৬৫% এক কাঠা হয়, ১.৬৫ দ্বারা ভাগ করলে আপনার এক কড়ায় কয় কাঠা এই কথা আপনার বের হয়ে যাবে। এখানে আমি করার পরে ০.৯১ অর্থাৎ ০.৯১ কাঠা বের হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা করেছেন মোহাম্মদ মঞ্জুবিদা সাহেব কুয়েত থেকে। জানতে চেয়েছেন, স্যার, এর পিছনে নিশ্চয়ই একটা উত্তর ছিল। আপনি বললেন, আমি উত্তরটা বুঝতে পারলাম না। স্যার, হাসান উদ্দিনের ২ স্ত্রী রেখে মারা যায়। ১ম স্ত্রী জরিনারগণের ২ পুত্র ১ কন্যা এবং ২য় স্ত্রী হাসিনার ১ পুত্র ১ কন্যা। স্যার, হাসান উদ্দিন মৃত্যুর পর, এখন হাসান উদ্দিনের মৃত্যুর পর যদি ১ম স্ত্রী, ২ স্ত্রী যেভাবে পুত্র সন্তান আছে এরা যদি বন্টন করতে চায়, এদের বন্টনটা তো যেভাবে হবে আপনারা জানেন, স্ত্রীরা ৮ ভাগের ১ ভাগ পাবে। বাকি সম্পত্তিটা ছেলে-মেয়েরা, প্রত্যেক ছেলে যা পাবে প্রতি মেয়ে তার অর্ধেক পাবে। প্রতি মেয়ে যা পাবে তার প্রতি ছেলে তার ডবল পাবে। এইভাবে ছেলে-মেয়েদের অংশটা বন্টন হবে। আপনি এরপরে বলছিলেন যে মৃত্যুর পর অর্থাৎ হাসান উদ্দিনের মৃত্যুর পর এরা ওয়ারিশ থাকেন। এদের ওয়ারিশান আমি বন্টন করলাম। পরে ১ম স্ত্রী জরিনার ১ পুত্র মারা যায়। এখন ওই মৃত ব্যক্তি কোন সম্পত্তি পাবে কিনা? যেহেতু পরে মারা গেছে, অর্থাৎ হাসান উদ্দিনের পরে মারা গেছে, যার কারণে এই সম্পত্তিটা এই ছেলেটা পেয়ে গেছে। আর যদি পায়, অর্থাৎ পাবে, এই সিদ্ধান্ত আপনাকে দিলাম। যেহেতু হাসান উদ্দিনের পরে মারা গেছে, সম্পত্তির ফারায়েজ কি হবে? এখন জীবিত আছে আপন ১/১ বোন। মূলত এই যে বলছেন আপন ১/১ বোন আছে, এই আপন ১/১ বোনে তার সম্পত্তিগুলো পাবে। তার যে বৈমাত্রেয়, অর্থাৎ আপনি বৈমাত্রেয় যে ভাই-বোনের কথা দেখাইছেন ভিন্ন মায়ের ঘর থেকে, এরা সম্পত্তি পাবে না। সংক্ষেপে আপনি এটা একটু বুঝে রাখেন। তার যে যদি ওয়ারিশ শুধু এই ভাই-বোনেরা থাকে, আপন ভাই-বোন, এই আপন ভাই-বোনই তার সম্পত্তি পাবে, বৈমাত্রেয় ভাই-বোন পাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন রাজীব সাহেব জানতে চেয়েছেন, স্যার, আমি রাজীব হোসেন বিআরএস রেকর্ডে একজনের জমির উপর দিয়ে রাস্তা হয়েছে। এখন রাস্তা কাটার উপায় কি? রেকর্ডটি ঘোষণা হয়নি। আর যে জমিন দিয়ে রাস্তা হইছে বর্তমানে বাড়ি আছে। আমি এটুকু বুঝতে পারছি যে এক জমিনের উপর দিয়ে রাস্তা হইছে। রাস্তাটা আসলে আ সরকার যদি সরকারের প্রয়োজনে রাস্তা করে, সেই ক্ষেত্রে আপনার থেকে সম্পত্তিগুলো সরকার নিয়ে আপনার ওই ক্ষতিপূরণ দিয়ে তারপরে রাস্তা করবে। আর বেশিরভাগ সময় আমরা নিজস্ব প্রয়োজনে রাস্তাগুলো করি। তখন এগুলি আমরা যখন রাস্তার জন্য সম্পত্তিটা দেই, ওখান দিয়ে সরকার খাস হিসাবে রাস্তা হিসাবে দেখায় দেয়। এমনি আমাকে জিজ্ঞাসা না করে, আমাকে না বলে রাস্তাটা ওইভাবে হয়ে যাবে না। আপনি ১ নাম্বারে ওই বিএস এর আপনাদের জায়গা দিয়ে যে রাস্তাটা হইছে, কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে, কিভাবে হইল, এই জিনিসগুলো জানবেন। সরকার কি একোয়ার করে আপনাদেরকে থেকে রাস্তা করল, না আপনারা আপনাদের প্রয়োজনে রাস্তাটা করলেন। এখন কাটার দরকার হইলে যদি হয়ে যায় পরিপূর্ণভাবে, তাহলে দেখা গেছে যে কাটাটা জটিল হবে। আর হওয়ার আগে যদি আপনি না আমার উপর দিয়ে আমি এভাবে রাস্তা দেব না। আপনি দেখেন হাজারো জমি চকের মধ্যে, বিভিন্ন জায়গায় ক্ষেতের মধ্যে যে মাইলকে মাইল জমি পড়ে রয়েছে। এগুলো কিন্তু সবার জমি হিসাবে করল। এখানে কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে আলাদাভাবে কোনো রাস্তা কিন্তু করে দেখায় দেয়নি। মানুষ যখন নিজের প্রয়োজন মনে করবে রাস্তা রাখবে, তখন সরকার এগুলিকে রাস্তা হিসাবে ঘোষণা করবে। আর সরকার যদি দরকার মনে করেন আমি এখান দিয়ে একটা রাস্তা নিয়েই যাবো, তখন সরকার মানুষের থেকে অ্যাকোয়ার করে নেবে, তারপরে রাস্তা করবে। আসলে বিষয়গুলো এভাবে হয়। বিষয়টা দেখার চেষ্টা করবেন যে আসলে কিসের ভিত্তিতে এরা রাস্তাটা করল। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ধীমান গুপ্তা সাহেব জানতে চেয়েছেন, জমির একটি দাগ থেকে প্লট আকারে বিভিন্ন দাগে ভাগ করা হলে ওই দাগের
বিক্রির পর কতটুকু অংশ বাকি আছে তা কিভাবে জানা যাবে? অর্থাৎ জানতে চেয়েছেন এটা একটা জমির আ একটা দাগ থেকে বিভিন্নভাবে ৫, ৭ টা ১০ টা অনেক সময় প্লট আকারে পরপর বিক্রি করতেছে। এখন বিক্রির পরে কতটুকু জমি আছে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি সর্বশেষ দিকে মনে করেন আমি বুঝতেছি আপনি কিনতেছেন। তাহলে আমাকে তো জানতে হবে যে আমি যে কিনতেছি আসলে এই দাগে সম্পত্তি এখনো আছে কিনা? আপনি দেখবেন ওই ব্যক্তি যখন থেকে মালিক হইছে, মালিকানার দলিলটা আপনি যাদের কাছ থেকে নিতেছেন, তারা টোটাল কতটা এরকম দিল? টোটাল এই দাগে সম্পত্তি কতটুকু? এবং এরা একেক ভাগে কয়টা দলিল দিছে? এটা আপনি জানতে পারবেন কোথায়? সাব রেজিস্ট্রার অফিসগুলোতে কিন্তু এটার এন্ট্রি করা থাকে। আপনি এটা তল্লাশি দিয়ে ওদের থেকে ডকুমেন্ট আকারে লিখিতই আপনি নিতে পারবেন যে এই দলিলের পরবর্তীতে এরা দাতা থেকে হ্যাঁ, কি পরিমাণ সম্পত্তি এরা হস্তান্তর করছে। তখন আপনি দেখবেন যে টোটাল যদি ২০% হয় যে না ১৫% এই যাবৎ দিয়ে দিছে, তাইলে আমার আর ৫% টিকে আমি নিতে পারব। আর যদি দেখলেন না তো টোটাল এরা ২০% এর মধ্যে আগে থেকে ২২% দেয়া আছে, তাইলে ওখানে আমার দেখা গেছে যে কেনা দরকার নাই। অর্থাৎ আমি যে পরিমাণ কিনবো ওই পরিমাণ এখনো পর্যন্ত নাই, তাইলে আর আমি ওখানে কিনব না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।